গুড ইভিনিং। আর আর মহাদেব, সবাইকে হোলির শুভেচ্ছা। আশা করি সবার খুব ভালো কাটলো, আজকের দিনটা খুব আনন্দে কাটলো। এই যে আনন্দটা আপনারা যারা হোলি খেলার সময় আনন্দটা পেলেন, ওই আনন্দটাকেই যদি সব কাজের মধ্যে রেখে দেওয়া যায়, যদি রেখে দিতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনে চলার পথে যে সমস্যাগুলো আসছে সেগুলো খুব সহজ হয়ে যাবে। সেগুলোতে আর অত কষ্ট পেতে হবে না, মানে অত ক্লান্তি লাগবে না। বা আমরা কি হয়, কষ্ট বেশি একটু কষ্ট হলে তখন সেটা বিরক্তিতে পরিণত হয়ে যায় বা সেটা রাগে পরিণত হয়ে যায়। বিরক্তিটা আস্তে আস্তে রাগে পরিণত হয়ে যায়। তো যদি আনন্দটা থাকে, সেই আনন্দটা যদি রেখে দেওয়া যায়, যখনই সেই ধরুন যারা অফিস কাছারিতে যান আর কি, পরিশ্রম করেন, সকাল থেকে উঠে যাদেরকে পরিশ্রম করতে হয় অনেক রকম, সেটা অফিসে যাওয়া হতে পারে, ট্রেনে বাসে ভিড়ের মধ্যে কষ্টে, বা যারা গাড়িতেও যাচ্ছেন তাদেরও তো গাড়িতে, নিজের গাড়িতে গেলেও তো জ্যামে পড়তে হয়, এরকম বিভিন্ন রকমের সমস্যা আসে। তখন কি হয়, ওই ছোটোখাটো সমস্যাগুলো না, ধরুন দেরি হয়ে যাচ্ছে, খুব দেরি হয়ে গেছে, কোনো কারণে বেরোতে দেরি হয়েছে, কোনো কারণে সকালে উঠতে দেরি হয়েছে, সেই থেকে পুরো দেরিটা অফিসে পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে, হয়তো কোনো মিটিং আছে মিস হয়ে যেতে পারে, বা কোনো ফাইল জমা দিতে হবে সেটা মিস হয়ে যেতে পারে, বা এমনি হয়তো কারুকে বলা আছে আমি এতটার মধ্যে আসবো, আসা যাচ্ছে না। এই সমস্ত ঘটনাগুলো মিলিয়েই বলছি যে কোনো না কোনো একটা সমস্যা তৈরি হয়। তো সেই সমস্যাগুলোর থেকে কি হয়, যখন তাড়াহুড়ো লেগে যায় তখন একটা বিরক্তি চলে আসে, আর বিরক্তিতে রাগ হয়ে যায়, এবং রাগ থেকে কি হয়, ওই রাগটা একটা মানে অদ্ভুত জায়গায় গিয়ে আছড়ে পড়ে আর কি। হয় সেখানে রাগটা দেখানোর দরকারই নেই, সেখানে হয়তো রাগটা গিয়ে আছড়ে পড়ে, কারণ কি অনেকক্ষণ ধরে জমা হতে থাকছে ব্রেনের মধ্যে সেই ব্যাপারটা। তো সেই জন্য সেটা গিয়ে ওরকম হয়ে যায়। তো সেই জন্য যদি এই যে আজকে যেমন আপনারা আনন্দ করলেন, খেলার সময়ের যে আনন্দটা, এই আনন্দটাকে যদি আপনারা মনে রেখে দিতে পারেন যে হ্যাঁ কী আনন্দ করলাম, এবং দেখবেন আপনার খুব কষ্টের মধ্যে, খুব সমস্যার মধ্যে যদি এই আনন্দটাকে মনে করতে পারেন, এরকম তো ছোট ছোট আমরা জীবনে অনেক আনন্দ পাই না, তো এই আনন্দগুলোকে যদি মনে রাখতে পারি, আনন্দের মুহূর্তগুলোকে যদি ধরে রাখতে পারি, আর সেইগুলো যদি ঠিক সময় মতো মনে করা যায়, তাহলে দেখবেন যে কষ্টগুলো অনেক কম হয়ে যায় মানুষের। আচ্ছা আপনার বলুন তো, মানুষের মোটিভেশনটা কি কি হতে পারে? মানুষের মোটিভেশন এটা কি যে ভালো কামাবো, ভালো পয়সা রোজগার করব, গাড়ি বাড়ি হবে, এটাই মোটিভেশন? তারপর কি, ধরুন তাও হয়ে গেল, তারপর কি? কেউ পেয়ে গেলেন ধরুন, তারপর যারা পেয়ে গেছে তারা কি, তারপর কি? না, চাহিদা কিন্তু মানুষের থেকেই যায়, যেটা কিন্তু পশুর থাকে না, মানুষের আরও চাহিদা থেকে যায়, যে আরও 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 চাই, এর একটা চাহিদা। এই আরও চাইয়ে চাহিদাটার জন্য আবার তাকে সেরকম সময়, সেরকম পরিশ্রম সবটাই দিতে হবে। তো মোটিভেশন, আমার মনে হয় এটা হওয়া উচিত নয় যে আমি কামাবো, তারপরে বাড়ি গাড়ি করবো, ব্যাস এটাই মোটিভেশন। এমন কিছু একটা যেটা হচ্ছে আপনাকে আনন্দ দেবে, এইটা এটা যদি করা যায় তাহলে দেখবেন জীবনটা না আসলে, আমরা তো খুব কি বলবো, আমরা খুব গতানুগতিকভাবে চলি, আমরা ভীষণ কমফোর্ট জোনে থাকি, কমফোর্ট জোন থেকে বার করতে পারি না। তার কারণ ওই একটাই, আমরা গতানুগতিক পথে চলি। চাকরি থেকে বড় রোজগার, যে কোনোভাবেই হোক, চাকরি হোক বা বিজনেস হোক, যে কোনো ইয়েতেই হোক, পয়সাটা মানুষের মনে করে মোটিভেশন হচ্ছে পয়সা রোজগার করা। আমার মতে পয়সা বেশি রোজগার করাটা মনে হয় না সেরকম কোনো বড় মোটিভেশন হতে পারে। একটা বলতে পারেন আপনারা যে নিজের মধ্যে স্যাটিসফাই হওয়া, যে হ্যাঁ আমি এটা করছি, অনেকে সেটাও বলতে পারেন। কিন্তু সেই যে স্যাটিসফাই হওয়ার জন্য আপনি যেটা চাইছেন সেটা করতে পারছেন,
সেইটার জন্য সেই পথটায় যেতেও তো আপনাকে একটা রাস্তা দিয়েই যেতে হবে আর কি, যার মধ্যে হয়তো অনেক বাধা পড়বে। হয়তো আপনি চাইছেন মানে হয় না, আপনি হয়তো চাইছেন বিজনেস করতে, কিন্তু আপনার হয়তো সেই ক্যাপিটাল নেই। ক্যাপিটাল জোগাড় করতেও তো আপনাকে খাটতে হবে, পরিশ্রম করতে হবে, নিজেকে ইন্সপায়ার রাখতে হবে, নিজেকে ভীষণ ইন্টারেস্টিং করে তুলতে হবে নিজের ওই কাজগুলো, মানে যাওয়াটার মধ্যে পথটাকে খুব ইন্টারেস্টিং করে রাখতে হবে, যাতে আপনি ওই যাওয়ার ইচ্ছেটা থাকে, শেষ পর্যন্ত ক্লান্ত না হয়ে পড়েন আপনি। তো এই যে ছোট ছোট আনন্দগুলো, এই আনন্দের মুহূর্তগুলোকে যদি ধরে রাখা যায়, যদি একে ঠিক মতন আবার অ্যাপ্লাই করা যায় জীবনের পথে, তাহলেই আমার মনে হয় জীবনটা অনেক স্মুথ হয়ে যায়। আর যেটা আজকাল, সত্যি কথা বলতে, যে আজকাল অনেককেই দেখি যে হ্যাঁ, এটাই যে পয়সা রোজগারটা একটা বড় ব্যাপার। পয়সা রোজগার করার জন্য বাবা মারাও ছোটোবেলার থেকে বলে না যে তুমি ভালো মানুষ হও, তুমি যাই নাম্বার, সবাই বলে না, না আমি বারবার বলি, ব্যতিক্রম কিন্তু আছেই। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বাবা মারা কী বলে, পড়ো, লেখাপড়া করো, ভালো ভালো নাম্বার আনতে হবে। কেন ভালো নাম্বার আনতে হবে? ভালো নাম্বার আনলে ভালো কলেজ, ভালো ইউনিভার্সিটি, তারপরে ভালোভাবে সেখান থেকে বা জয়েন্টে দিলে ডাক্তার, ইঞ্জিনিয়ারে ভালো র্যাঙ্ক হলে একটা জব বা একটা একটা কনফার্ম জব হয়ে যাচ্ছে সেখানে, সে নিজের চেম্বার খোলা হোক বা যাই হোক, সেখানে সরকারি চাকরি হোক। এখনও দেখছি সরকারি চাকরির প্রতি সমাজের একটা সাংঘাতিক মোহমায়া রয়েছে, যে সরকারি চাকরি মানেই হচ্ছে হ্যাঁ দারুণ ব্যাপার। তো যার যেরকম আর কি, কিন্তু ঘটনা সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি হোক বা বিজনেস হোক বা যাই হোক, এবার আমি যাব কিভাবে? কারণ আমাকে যেতে গেলে তো নিজেকে ইন্টারেস্টিং করে রাখতে হবে, নিজের চলার মানে পথটাকে ইন্টারেস্টিং করে তুলতে হবে, যে প্রত্যেকটা স্টেপে যেন আমি আনন্দ পাই, একটা মজা লাগে, একটা জীবনটাকে মজাদার করে তুলতে হবে। জীবনটাকে যদি মজাদার করে তোলা যায়, তাহলে কিন্তু কাজগুলো সহজ হয়ে যাবে, সমস্যাগুলো সহজ হয়ে যাবে, সব কিছুই কিন্তু সহজ হয়ে যাবে। তখন কিন্তু আর ওই অত লাগবে না, মানে বিরক্তি আসবে না। কারণ আমরা একটুতেই বিরক্তি এসে যায়। তো এই বিরক্তি বা রাগ কোত্থেকে আসে না, একটা হচ্ছে আমাদের ডিজায়ার, আর একটা হচ্ছে ফিয়ার, ভয়। তো ডিজায়ারটাকে যদি কমিয়ে আনা যায়, তাহলে ভয়টাও কমে আসবে। এই যে আমরা সমাজে দেখি যে এত দুশ্চিন্তা মানুষের, ধরুন আপনি চিন্তা করছেন, আজকে হয়তো ধরুন আপনার ছেলে স্কুলে পড়ছে, হয়তো ফার্স্ট বোর্ডটা দেবে, 10th বোর্ড দেবে, আপনি হয়তো ওকে নিয়ে খুব চিন্তা করছেন যে এরপরে কি হবে, কি করবে না করবে, ছেলে হোক মেয়ে হোক, খুব চিন্তা করছেন। এখানে আপনার এক্সপেকটেশান বা ডিজায়ার একটা রয়েছে, সেই ডিজায়ার অনুযায়ী ওকে সেটিংয়ে বসাতে চাইছেন যে আমার ডিজায়ারের মতনও যাবে। কিছু কিছু ক্ষেত্রে এখন অনেকটা বদলেছে যদিও, যে হয়তো ছেলেমেয়েরা যা করতে চাইছে সেটা কিছুটা বাবা মারা অ্যালাউ করছেন সেই অন্যান্য দিকগুলোতে, কিন্তু সেখানে অ্যালাউ করলেও একটা চাপ রেখে দেওয়া হচ্ছে, বাবা মারা চাপ দিয়ে দিচ্ছেন যে এটা করছো, এটা করো, ভালো করে করো, যাতে এটার থেকে একটা মানে একটা সব কিছুতে একটা স্পেশাল একটা কিছু রেজাল্ট বাবা মারা চাইছেন। যার জন্য ছেলেমেয়েরা যাই করুক একটা ভীষণ রকম প্রেশারে থাকছে। তো প্রেশার থেকে ওদের কি হচ্ছে, এই প্রেশারে থাকা মানে কি একটা বিরক্তি আসছে, একটা সময় ইন্টারেস্ট হারিয়ে ফেলছে জীবনের প্রতি, কাজের প্রতি, সব কিছুর প্রতি একটা ইন্টারেস্ট হারিয়ে ফেলছে, যার জন্য এরা কি হচ্ছে, নেশার দিকে চলে যাচ্ছে বা বিপথে চলে যাচ্ছে, যাকে বলে বিপথে যাওয়া। শুধু নেশাই বলবো না, অনেক রকম বিপথে যাওয়ার অনেক রকম রাস্তা আছে, সেই রকম বিপথে চলে যাচ্ছে তারা। কারণ সঠিক সুস্থ চিন্তা ভাবনা দিয়ে তাদেরকে বলা হচ্ছে না যে ঠিক আছে, তুমি তোমার যেটা মন চায় তুমি করো, যা মন চায় পড়ো, তুমি তোমার মধ্যে আনন্দটা খুঁজে নাও। তো
তুমি দেখো যেন তুমি এতে আনন্দ পাও। তুমি যাই করো যেন তোমার খুশি মনে করো, কিচ্ছু চিন্তা করতে হবে না, তুমি করে যাও, করো, তারপর দেখা যাবে কি হয় না হয়। একটা কথা আছে না, জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। এই কথাটা মাথায় রেখে যে যে যিনি সৃষ্টিকর্তা, যিনি পাঠিয়েছেন, তাঁরই দায়িত্ব খাবার দেবার। খাবার নিয়েই তো কথা, তারপরে তো আসে বৈভব। তো যিনি সৃষ্টি করেছেন, যিনি পাঠিয়েছেন, তাঁরই দায়িত্ব খাবার দেবার, আহারের ব্যবস্থা করা। তো তিনি তো আহারের ব্যবস্থা করবেনই। তাই সেটা নিয়ে ভাবনার কথা যদি বাবা মারা এরকম করে বলতে পারেন যে তোমাকে ভাবতে হবে না, তোমার যেটা ভালো লাগছে সেটা নিয়ে পড়াশোনা করো, সেটা নিয়ে এগোও, দেখো না কত দূর তুমি কী করতে পারছো। এইভাবে করলে কি তারা সঠিক মোটিভেট হতে পারে, সঠিকভাবে মোটিভেট হতে পারে যে হ্যাঁ ঠিক আছে, ওর প্রেশার থাকলো না। সে কেউ হয়তো খেলতে ভালোবাসে, কেউ নাচতে ভালোবাসে, কেউ আঁকতে ভালোবাসে, কেউ গাইতে ভালোবাসে। খেলার মধ্যেও আবার বিভিন্ন রকম খেলা আছে, টেনিসও আছে, আবার ওদিকে ক্রিকেটও আছে, আবার ওদিকে কাবাডি আছে, অনেক রকম খেলা আছে, আউটসাইড ইনসাইড। তো অনেক রকম খেলা আছে। কেউ ক্যারাম খেলতে খুব ভালোবাসে। তো এইগুলোকে চুজ করে নেওয়া যে একটা ছেলেমেয়ের মধ্যে কি, সবাই দেখছে ঘরে ছেলেমেয়েকে যে ও কোন দিকে ন্যাক, যেদিকে ন্যাক ওকে সেই দিকে মানে ইনসিস্ট করো সেই দিকে যেতে। তাহলে কি হবে, ওই মানে ডিজায়ারটা ওইভাবে, ডিজায়ার আর ফিয়ার একসঙ্গে কাজ করে। কারণ একটা হচ্ছে আমি এটা করব, আর তোমাকে ডাক্তার হতে হবে, কেউ বলে দিল তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, কেউ বললো তোমাকে গায়ক হতে, চলো আমি গায়ক, তোমাকে এই গান গাইতে হবে, বা এরকম ধরনের কি। তখন কি সেই বাচ্চাটার মধ্যে একটা চাপ সৃষ্টি হলো যে বাবারে আমাকে হতে হবে, আমাকে ভালো করতে হবে, আমাকে ভালো, ওই চাপেই তো ওর ভয় চলে আসবে, ফিয়ার কাজ করবে। তাহলে ডিজায়ার থেকে ফিয়ার কাজ করছে। তো এই দুটোকেই ভাঙতে হবে। এই দুটোকে ভেঙে সবসময় যেটা খুব জরুরি, যেটা আজকের দিনে যেটা খুব জরুরি বাবা মার উচিত যেটা করা, সেটা হচ্ছে প্রেশার না দেওয়া, নিজেদের ডিজায়ার, নিজেদের ফিয়ারটাকে ভাঙা, আর কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা। সব সময় চেষ্টা করো কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে। কমফোর্ট জোন থেকে যেই বেরিয়ে আসবে, অমনি তোমাকে আর কিছু ভাবতে হবে না, তুমি আপনিই এগিয়ে যাবে। সে যেই হও তুমি, আপনিই এগিয়ে যাবে, আপনি এগিয়ে যাবে। যেই জন্য আমরা দেখি যারা আজকে আমাদের ফাইন্যান্সিয়াল দিক থেকে যারা 1 নম্বর 2 নম্বরে আছে, তারা কিন্তু অত প্ল্যানিং, তাদের যদি জীবনটা দেখা যায়, তারা কেউ অত ওই ক্লাস 8 থেকে বাবারে আমার ছেলে 2 বছর পর মাধ্যমিক দেবে বলে তার সব গান বাজনা বা হাতি ঘোড়া সব বন্ধ করে দিলাম, না পড়ো, বই মুখে গুঁজে পড়ো, শুধু পড়ো, পড়ে যাও, পড়ে যাও। এটা কিন্তু দেখা যায়নি তাদের। তারা হয়তো ড্রপ আউট হয়েছে ক্লাস 8-এ, ক্লাস 12-এ ড্রপ আউট হয়ে গেছে, করেছে, মানে এগিয়ে গেছে কিছু, একটা থেকে একটা করতে করতে আজকে তারা টপে পৌঁছে গেছে। আর যদি শাহরুখ খানের কথা বলেন, শাহরুখ খান কি ভেবেছিল যে আমি এরকম প্ল্যান করেছিল যে আমি এই পাস করব, সেই পাস করব, তারপরে ওই দেবো, তারপরে এই করব? কোনো প্ল্যানিং করেনি। ও একটা জায়গায় ড্রপ আউট হয়ে ও কোনো রকমে পুনেতে ঢুকেছিল। এইচএস করার পর পুনেতে ঢুকলো, ওখানে ড্রামা ইয়েতে পড়তে পড়তেই ও ফৌজি এইসব করতে করতে ক্লিক করে গেল, ব্যাস। তারপরে ওর হয়ে গেল, আস্তে আস্তে চলতে থাকলো গাড়ি একদম। তো কথাটা হচ্ছে এটাই যে ডিজায়ার আর ফিয়ার, এই দুটো কিন্তু খুব সাংঘাতিক মানুষের ক্ষেত্রে, আর এই দুটো একসঙ্গে চলে। ডিজায়ার মানে ডিজায়ারের পাল্লাটা যত ভারী হবে, ফিয়ারের পাল্লাটাও ঠিক ততখানি ভারী হবে। অর্থাৎ ভয় কাজ পারবো তো, এটা হবে তো, এটা ও পারবে তো, ও পাস করতে পারবে তো, ও পাস করতে পারলো না পারলো আপনাকে চিন্তাই করতে হবে না, আপনি ছেড়ে দিন, কারণ জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। আপনার যদি মনে হয় আমি কতদিন খাওয়াবো, আগে এরকম কিছু কিছু কথা এরকম শোনা যেত যে কতদিন বাবার ঘাড়ে বসে খাবে, বা কতদিন বাবা মা খাওয়াবে। বাবা মা খাওয়ায় না, উপর থেকে এসছে, উপরবেলাই খাওয়ায়।
সেই জন্য বাবা মা খাওয়াচ্ছে, বাবা মা চালাচ্ছে, এটা বাবা মা পয়সা খরচা করছে তা না। ওর যদি পড়ার থাকে, কেউ না কেউ কোথা থেকে এসে জুটে ওকে ঠিক নিয়ে বেরিয়ে যাবে। এরকম আমরা আকচার দেখি, হয়তো চায়ের দোকানে কাজ করছে, কেউ চা খেতে খেতে ওকে জিজ্ঞেস করলো কী করো, পড়বে না কি, হ্যান ত্যান, তারপরে দেখা গেলো তাকে সাহায্য করে সে তারপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা কিছু একটা আরও লেখক হয়ে গেল। লেখক তো লেখিকা একজন আছে, এই মুহূর্তে আমার নাম মনে পড়বে না। তো ওই লেখিকাও ওই রকম করেই বাড়িতে কাজ করতো, কাজ করতে করতে আলমারি একটা লাইব্রেরি রুম ছিল, সেই লাইব্রেরি রুমে দেখতে দেখতে তাকিয়েছিল। তো সেই ভদ্রলোক বলছে পড়বে, তুমি বই পড়বে? দিয়ে বলে ওকে বই পড়তে দেয়, তারপরে বলে লেখো তুমি। দিয়ে ওকে লেখা ওরকম করে বলে যা মন চায় লেখো তুমি। দিয়ে লিখতে লিখতে তারপরে দেখা যায় ও আজকে নামটা আমার মনে পড়ছে না, বেলা বা কি যেন নামটা আমার এখন মনে পড়ছে না এই মুহূর্তে। আজকের দিনে তিনি একজন বড় লেখিকা। তার জীবনটা দেখতে গেলে সে বাড়ির লোকের বাড়ি কাজ করতো। তো ও অত প্ল্যানও করেনি, প্রোগ্রাম করেনি, পড়াশোনা করেনি, কিছুই করেনি, একটু আধটু লিখতে পড়তে আনতো। তারপরে ওই যার বাড়িতে কাজ করতো তিনি ওকে পরবর্তী ক্ষেত্রে লেখা শেখান আর কি, মানে লেখা এগুলো শেখান, কীভাবে লিখতে হবে, কী করতে হবে সব শিখিয়ে দেন। তারপরে গিয়ে এরকম হয়। এরকম বহু উদাহরণ আছে, বহু উদাহরণ আছে। তাই সবসময় যে আমি প্ল্যান করে চলবো তাই সেরকমভাবেই চলা হবে সেটা হয় না। কারণ কি, হয়তো আমার প্ল্যানের ওপরেও আরেকজনের প্ল্যান রয়েছে। তো সেই জন্য ডিজায়ার আর ফিয়ার যে একসঙ্গে চলে সেটাকে দেখতে হবে, যে আমি এমন কিছু চাইবো না যেটা হবে কি হবে না সেটা আমি জানি না, সেটা আমি চাইবই না। আর সবসময় একটা কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসার প্রবণতা রাখতে হবে, যে আমি এই যে কমফোর্ট জোনে আমরা থাকি, ওই গতানুগতিক উঠলাম সকালবেলায়, নিজের পেরিফেরির মধ্যে এই করছি ওই করছি, বাবা মা আছে, বাবা মা খাইয়ে দিচ্ছে, ধুয়ে দিচ্ছে, মুছে দিচ্ছে, করে দিচ্ছে, সব এগুলো হচ্ছে কমফোর্ট জোন। বাচ্চাদের যদি কমফোর্ট জোন থেকে না বার করা যায়, তাহলে বাচ্চারা খুব নার্ভাস হয়। সেই সব বাচ্চারা পরে বড় হয়ে তাদের খুব অসুবিধা হয়ে যায়, সে যে অফিসেই কাজ করুক এ করুক, খুব নার্ভাস হয়ে যায়। তো সেই জন্য উচিত যে মোটিভেশন এমন থাকা উচিত যে যা মোটিভেশন বলে সেরকম কিছু রাখাই উচিত না। কারণ আমাদের মানুষের মোটিভেশন যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে মৃত্যু। এটাই লাস্ট গোল আর কি। মোটিভেশনটা কি না, মৃত্যুটাই হচ্ছে মৃত্যু নিয়ে কেউ কথা বলতে চায় না। মৃত্যুটাই আসল। আমরা একটা জন্মের পর থেকে একদিন 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 করে যে এগোনো হচ্ছে, ওটা মৃত্যুর দিকেই এগোনো হচ্ছে। ওটা মৃত্যু ছাড়া অন্য কোনো দিকে যাচ্ছেই না জিনিসটা। কেউ আগে যাচ্ছে, কেউ পরে যাচ্ছে, কারণ 90-100 বছরও হয়ে যাচ্ছে, সে তখনও বেঁচে আছে। আবার কেউ 100 আরও কমে চলে যাচ্ছে আর কি, 50-এ যাচ্ছে, 40-এ যাচ্ছে, এরকমও হচ্ছে। তো সেগুলো আলাদা ব্যাপার। কিন্তু কথা হচ্ছে গোলটা হচ্ছে কোনো ওই যেটা বলা হয়, যেটা মনে করে মানুষ যে গোল মানে হচ্ছে একটা ভালো রোজগার, তারপর একটা বাড়ি আর গাড়ি, ওটা কোনো গোল নয়, ওটা ইউজলেস, ওটা কোনো গোল নয়। গোল হচ্ছে মৃত্যু। এবার মৃত্যুটা কত সুন্দর হবে, আমার মৃত্যুটা কত সুন্দর হতে পারে, আমি মরে যাবার পরে যদি আমার চারপাশে দাঁড়িয়ে গোল করে 10টা লোক চোখের জল ফেলে, যে রিয়েলি অন্তর থেকে একদম চোখের জল ফেলে, যে ইনি ছিলেন, আরও কিছুদিন থাকলে পারতেন, বা চলে গেলেন, আমাদের অনেক ক্ষতি, যদি সত্যিই ক্ষতি হয়, যদি সত্যি তার চলে যাওয়াটা একটা রিমার্কেবল হয়ে যায়, সেইটাই হচ্ছে আসল জন্ম বা আসল থাকা, জীবনে বাঁচা। যদি এটা হয়, তো আমার মনে হয় এটাই চেষ্টা হওয়া উচিত মানুষের, যে আমার মৃত্যুটা ওই রকম হোক, যে আমি চলে যাবার পরে যেন 10টা লোক রিয়েলি ফিল করে আমাকে, যে ইনি ছিলেন, ইনি চলে গেলেন বলে এই ক্ষতিটা হয়ে গেল। এইটা আমরা যেমন বলি না, যে যখন খুব ফিল্মের কোনো লোক, খুব ভালো অভিনেতা, যেমন
ইরফান খান চলে গেলেন অসময়ে। তো আমাদের মনে হয়েছিল আরও কিছু দিয়ে যেতে পারতেন উনি, কারণ বয়স সেরকম হয়নি, ক্যান্সার হয়ে গেছিলো, চলে গেলেন। তো এরকম অনেকে আছে যারা কম ইয়েতে চলে যান, তখন আমরা ফিল করি যে সুশান্ত যেমন চলে গেল, যদিও ওটা হত্যা, কিন্তু যাই হোক সে তো চলে গেল, সে তো আরও কিছু দিয়ে যেতে পারতো। আমরা ফিল করি এগুলো এদের জন্য, আজও ফিল করি। এরা অমর হয়ে গেলেন, এরা হয়ে গেলেন অমর, এদের বাঁচাটা সার্থক হয়ে গেল। তো আমি স্যাটিসফাইড হলাম কি হলাম না, আমি কি গোল বানালাম কি বা একটা বানালাম, ওটা কোনো মানে কোনো ওটার গুরুত্ব নেই। গুরুত্ব সেটা যে আমার মৃত্যুটা কেমন করে হবে। প্রত্যেকে যদি এটা ভাবে যে আমি একটা ভালো মৃত্যু চাই, প্রত্যেকে যদি ভাবে এটা যে আমার বাড়ি চাই না, গাড়ি চাই না, বাড়ি গাড়ি চাই না নয়, ভাবতেই হবে না, ওটা বাড়ি গাড়ি আপনি এসে যাবে। কারুর আগে আসবে, কারুর পরে আসবে, কিন্তু আসবে, কারুর আগে আসবে। এবার কেউ যদি সেই রকম মাইন্ডেরও হয়, আবার যেমন আমি বলছি না, যদি এই যে ভয় ফিয়ার ব্যাপারটা, তাহলে বলবো তাহলে তো জগতে যারা ধরো কি বলবো, এখন তো রিক্সাও নেই, তাই রিক্সা চালায় বলতে পারবো না, যারা একদম খুব নিম্নমানের যেমন ধরুন ঝালমুড়ি বেচছে, যে ও না, তাও না, ঝালমুড়িদেরও পয়সা মানে ইয়ে আছে, বাড়ি আছে। এখন বাড়ি গাড়ি ওরকমভাবে হয় না, বাড়ি গাড়ি সবার আছে, সে ছোটো বাড়ি বড় বাড়ি যাই হোক, কিন্তু বাড়ি গাড়ি সবার আছে। তো সেই জন্য ওটা নিয়ে ভাববারই চিন্তা নেই যে আমি বাড়ি করব, গাড়ি করব। একটাই চিন্তা হওয়া উচিত, সেটা হচ্ছে খুব সুন্দর একটা মৃত্যু হোক, এটাই একমাত্র ডিজায়ার হওয়া উচিত। আর তাহলে কী হবে, এই ডিজায়ারটার জন্য কোনো ফিয়ার থাকবে না, কোনো ভয় থাকবে না। আমরা মানুষরা কি হয়, আধা তো ভয়েই মরি। এই কী বলবে, আমি কথা বলবো কি মনে করবে, আমি হাসবো কি মনে করবে, আমি ওকে চিনি না হেসে দেবো কি মনে করবে, বা অনেক এরকম ছোট 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 আমাদের মধ্যে ভয় থাকে। এটা কেন বলে দিলে, ওটা কেন করে দিলে, ওটা কেন করা হলো, ও কেন বললো, কেন ওকে কি বলবো, ওকে গিয়ে কি করব, মানে নানান রকম ভয় থাকে। এই ভয়টা কি হয়, এই ভয়টা না শরীরের মধ্যে একটা বাধা সৃষ্টি করে, আর এই বাধার জন্য শরীরের মধ্যে নানান রকম রোগের সৃষ্টি হয়। প্রথমেই তো হয় হাই প্রেশার, আর নইলে লো প্রেশার। এবার যার যেরকম গঠন, শারীরিক গঠন তো সবার এক হয় না, গঠন অনুযায়ী কারুর হাই প্রেশারে দাঁড়িয়ে গেল, কারুর লো প্রেশার। এবার ও হাই প্রেশার নিয়ে ভাবতে থাকলো, হাই প্রেশার, ওই কালকেই ভিডিওতে বলছিলাম আমি যে হাই প্রেশার নিয়ে একদম বিশাল করে, যে যেটা চাইবে সে তার জীবন সেই রকমই খাতে বইবে। জীবনগুলো হচ্ছে নদীর মতন, ওই ফেলে দিয়েছে, ওখান থেকে বই 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 যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, চলে যাবে, আবার ঘুরে আসবে, চক্র চলছেই। শুধু এই শরীরটা হচ্ছে একটা পোশাক, কিচ্ছু না। এই যে এত লোক, এই ক্ষেত্রেই একটা কথা বলি, এই যে কিছু লোক আছে, কিছু ম্যাক্সিমাম বলবো না, মানে অনেক লোক, কিছু লোক বা মুষ্টিমেয় লোককে এই এক সাইডে রাখলে ম্যাক্সিমাম লোক আর কি, তারা আবার খুব মানে সেই মেয়ে দেখলেই একটা কেমন একটা লোভাতুর তাদের ব্যবহার হয় সেটা। তো এই যে যাদের এই ধরনের এই মনোবৃত্তি, যেগুলো এই মনোবৃত্তিগুলো মানে কেন হচ্ছে, কারণ তারা জীবনে সঠিকভাবে বাঁচছে না। তারা তাদের আশেপাশে যা রয়েছে, যা তারা পেয়েছে, সেগুলো নিয়ে তারা খুশি নয়। আজকে যে কোনো ইন্ডাস্ট্রিতে, এই সূত্রেই বলি আমি, যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতে যান, আগে আপনাকে একটা মানে মানে আপনাকে কোম্পানি দেওয়ার জন্য একটা প্রস্তাব দেওয়া হবে। মেয়েদের ক্ষেত্রে এখনও মেয়েদের ক্ষেত্রে একটা কোম্পানি দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়, সেটা ডাইরেক্ট দেওয়া হোক, ইনিয়ে বিনিয়ে দেওয়া হোক, ম্যাক্সিমাম ক্ষেত্রে। তারপরে তো সুন্দরী মহিলা হলে তার কথাই নেই, ছেড়েই দাও, যেখানে যাবে। শুধু যে কোনো একটা ইন্ডাস্ট্রির নাম করে বলবো যে অমুকে, তা নয়। যদি সেই মেয়েটি খুব
কী বলবো, স্ট্রং হয় মনের দিক থেকে। এবার তাকে কোনো রকমভাবেই কাজ দেবে না, বা তার প্রমোশন হবে না। যদি সেরকম পার্মানেন্ট চাকরি জব হয় তাহলে তাকে প্রমোশন দেবে না, যদি এমনি প্রাইভেটের জব হয় তাহলেও তাকে প্রমোশন দেবে না বা কাজ দেবে না, এরকমও আছে। আমি একজন আমার পরিচিত, আমাকে একজন বললেন যে তার মেয়ে ভালো কাজ করে, মানে ভালো কাজ করতে চায়, ফিল্ম জগতে করতে চায়। এবার যেহেতু আমি সিরিয়াল একটা সময় করেছি, ফিল্ম করেছি, তো আমার সেরকম চেনা জানা নেই বলতে গেলে, দু একজন আছে। তো আমাকে বললো তাহলে আপনি এরকম একটু কথা বলে দিন যদি কেউ থাকে। তো আমি একজনের সঙ্গে কথা বললাম। তো বললো যে আচ্ছা ঠিক আছে, আমি ফোন করে নেবো, করে দেবো, দিয়ে দেবো। ঠিক আছে, ভালো লোক, বলবে। পরে আমাকে বলছে তাহলে একদিন দেখা করো। হ্যাঁ ঠিক আছে, চলে আসুন একদিন বাড়িতে, দেখা হোক। তা হচ্ছে না, বাড়িতে না, অন্য কোথাও বসবো। এবার এই বসাটা আপনারা হয়তো শুনে মনে করেন কী হয়েছে, বসতে পারে না, বসতে বলছে না। ওর কি, ও অত বিজি একটা লোক, ও কেন আমাকে শুধু শুধু ডেকে বসতে বলবে? ধরে নিন কি বলছে, সোজাসুজি ও কোম্পানি চাইছে আমার কাছ থেকে, কি না আমি ওকে, আমার কোনো নেই, আমি পাত্তাই দিলাম না। তারপরে উঠে ঘোরাও তুমি, দেবে না দেবে, আমি কেন যেতে যাব? ও ভাবছে ও বোধহয় আমার কেউ হয়, আত্মীয় হোক বা না হোক, যদি আত্মীয় হতো আমার, যে মেয়েটির জন্য আমি বলেছিলাম, আমার আত্মীয় নয়, সে পরিচিত, তার জন্য বলেছি মেয়েটি চাইছে ওই জগতে যাবে, ও চেষ্টা করছে, নানা রকম পোর্টফোলিও হ্যান ত্যান ইত্যাদি করেছে, কাজ করছে। তো সেই জন্য একটু গাইড করে দেওয়ার জন্য বলেছিলাম। ওরা আমাকে বলছে, ভাবছে বোধহয় আমারই আত্মীয়, তাই আমি কোম্পানি দিলে ওকে তাহলে ওর কাজটা তাহলে হয়ে যাবে। এই হচ্ছে ধান্দা। বয়স হয়ে গেছে ভদ্রলোকের, যথেষ্ট, 70 বছর বয়স হবে। দেখে বোঝা যায় না এখন তো, দেখলে অনেককেই দেখলে বোঝা যায় না বয়স হয়েছে। 45 ও 30 যে থাকে, যাই হোক সেটা আলাদা কথা। তো এগুলো খারাপ লাগে, এগুলো কেন করছে, এগুলো কেন না, সে লাইফে স্যাটিসফাইড নয়, কারণ সে জীবন নিয়ে ভাবেই না, সে শুধু টাকা। সে এই আজকে যদি তার 70 বছর, 65, 70, যাই 70 তো হবেই তার বয়স, দেখলে বোঝা না গেলেও, আমি চিনি যখন তখনই তার কত বয়স ছিল, যাই হোক। তো এই যে তার বয়স হয়েছে, তার মানে আজ থেকে 20 বছর, 30 বছর, 40 বছর আগেও সে কিন্তু মানে সে তখন কি ভেবেছিল, হয়তো গাড়ি বাড়ি, এবার তো 70 বছরে তার গাড়ি বাড়ি সমস্ত কিছু পেয়ে গেছে, আর কি, আর তো জানে না এবার পথটা কীভাবে চলবে। এবার যদি এইসব করে, এই মেয়েকে ডেকে ওই মেয়েকে ডেকে, ওই মেয়েকে ডেকে, শারীরিক সুখটা একবারও ভাবছে না যে ভাই এবার তো একটু অন্যদিকে তাকাই, কমফোর্ট জোন থেকে বেরোই। এইগুলো আমার খুব অবাক লাগে। এগুলো একটা লোকের কথা বললাম আমি, এরকম বহু লোক আছে, বহু লোক, কেউ বলে কেউ বলে না। আর মেয়েরা ছেলেদের, পুরুষদের চোখ খুব ভালো বুঝতে পারে, সেটা মহিলারা জানবে। চোখ, কথা খুব ভালো বুঝতে পারে, বেশিক্ষণ লাগে না আমাদের বুঝতে, ওই জায়গাটা বুঝতে। এবার সেই লোকটা কেমন সেটা বুঝতে হয়তো টাইম লাগবে। এগুলো মহিলারা বুঝতেই পারে, ছোটোর থেকেই বুঝতে পারে, কারণ ওইভাবেই তৈরি মহিলারা। এটা কোনো দোষের মানে দোষের নয় যে বুঝতে পারাই উচিত। বুঝতে পারে বলেই তো অনেক মহিলা অ্যালার্ট থাকে। তো এই যে এই জিনিসগুলো যারা এখনও এই চক্রে ফেসে রয়েছে, পশুবৎ চক্রে ফেসে রয়েছে, যা আর কিছু করার নেই। এবার তাহলে মানে আর কি করবে, আর তো কিছু করার নেই। গাড়ি আছে, হয়তো বাড়ি তো আছেই, গাড়িও আছে, সবই আছে, সব সোনা দানা, মানে কোনো কমতি নেই জীবনে। আমাদের যেমন একটা কিছু এলে এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো, অনেক কিছু আমাদের জীবনে, আমাদের যেমন জীবনে সাধারণ আমাদের জীবনে যেমন এখনও অনেক কিছু নেই। গাড়ি নেই, বাড়ি নেই, মাথার মানে বাড়ি বলতে যেটা বোঝায় আর কি, একটা আছে, সেটাও নেই বলবো না,
কিন্তু যাই হোক, সেই অর্থে বাড়ি বলতে যেটা চারতলা বাড়ি বা 4টে ফ্ল্যাট সেরকম আমাদের তো নেই, কিন্তু নেই বলে চাহিদাও নেই, হলে হবে, না হলে না হবে। আর যখনই আপনি জীবনকে এরকমভাবে আনকমফোর্ট জোনে ফেলে দেবেন না, যে হলে হবে, না হলে না হবে, আমি তো এগোই ওই দিকে, আমার তো যাচ্ছি আমি মৃত্যুর দিকে, মৃত্যুটা যেন সুন্দর হয়। এবার মৃত্যুটা সুন্দর হবে কি করে? না, নিজের এই যে চলার পথটা এটাকে খুব ইন্টারেস্টিং করে তুলতে হবে। তার মানে কি? তার মানে নিজেকে ইন্টারেস্টিং করে তুলতে হবে। প্রত্যেক দিন যেন লাইফে ওই আনন্দটা থাকে, যে আনন্দটা হোলি খেলার সময় পেলাম, যে আনন্দটা মদ খেয়ে পেলাম। ছেলেরা তো সব মদ খেয়ে, ছেলেরা না, এখন মেয়েরাও খায়। মদ খাওয়াটা এখন আর কোনো আড়ালে আবডালেও নেই, কারণ কি সরকারই খুলে দিয়েছে, এত এই সেই, যাই হোক, খায় সবাই। তো এই যে এইগুলোর মধ্যে খেয়ে একদম মাথা হাল হয়ে যাচ্ছে, খেয়ে একদম একদম সব দুনিয়া হয়ে যাচ্ছে, শালীনতা থাকছে না, খেয়ে খাওয়ার পরে ওটাই ওদের আনন্দ। এই যে প্রবৃত্তিটা, যে এই মদ খাবো, কিছু একটা হলো মদ খাবো, হোলি হয়েছে মদ খাবো, দিওয়ালি মদ খাবো, অমুক কোনো ফেস্টিভ্যাল মদ খাবো, আগে মদ খাওয়াটা একটা সাংঘাতিক ব্যাপার। তাও ঠিক আছে, হ্যাঁ খাও, মদ ড্রিঙ্ক করা খুবই ভালো হার্টের জন্য, বিশেষ করে সর্দি কাশি হলে, শরীর একটু অসুস্থ হলে রাত্রেবেলা একটুখানি খেয়ে শুয়ে পড়ো, সকালবেলা দেখবে একদম ফিট, সর্দি সব হড়হড় করে বার করে দেবে। সেই রকম খেতে হয়, কী খেতে হয় অতটা জানি না, কিন্তু যাই হোক এগুলো হয়। আমারই তো যখন আমি আমার খুব ছোটো বয়সে আমার যেহেতু বিয়ে হয়েছিল, পরে যখন আমার ফার্স্ট বেবি আসে, বড় ছেলের সময় আমাকে ডাক্তার প্রেসক্রাইব করে দিয়েছিল ব্র্যান্ডির সঙ্গে দুধের সঙ্গে মিশিয়ে খেতে প্রত্যেকদিন, কারণ ধারণ ক্ষমতা তখনও আমার হয়নি, ডাক্তার বলেছিল এটা না খেলে হবে না, বাচ্চা ধারণ করতে পারবো না, আমি ক্ষমতা নেই, আমার সেই বয়সটা হয়নি আর কি, তখনও 21 বছর হয়েছিল, তখনও আমার সেই ধারণ ক্ষমতার সেই এটা আসেনি, তখন আমাকে খেতে বলেছিলেন ডাক্তার। তো মদ খাওয়া কিন্তু খারাপ নয়, ড্রিঙ্ক করা খারাপ সেটা নয়, কিন্তু ড্রিঙ্ক ওভার করে নেওয়া এবং মাতলামি করা, সেটাকে বলা যে একটা খুব আনন্দ মজা, এইটা খারাপ, এইটা বাজে প্রবৃত্তি। তুমি রোজ খাও, রোজ খাও, দেখবে কত ফিট থাকবে, ওষুধই খেতে হবে না তোমাকে, জীবনে ওষুধ খেতে হবে না। ড্রিঙ্ক যদি কেউ ঠিক মতন করে তাহলে তাকে জীবনে ওষুধ খেতে হবে না, রোজ রাত্রে শোবার 1 ঘন্টা আগে, খাবার দাবার পরে 1 ঘন্টা পরে এবং শোবার 1 ঘন্টা আগে তুমি একদম একটুখানি দুধের সঙ্গে খেতে পারো, যাদের দুধে অ্যালার্জি তার দুধের সঙ্গে না, জলের সঙ্গে মিশিয়ে আস্তে ধীরে খেয়ে, জাস্ট খেয়েই শুয়ে পড়ো, সকালবেলা একদম ফ্রেশ, কোনো মাতলামিও থাকবে না। আর মাতলামি তো হবেই না ওইটুকুনি খেলে, ছোট্ট একটা থাকে, মাপ থাকে, এইটুকুনি একটা ছোট্ট গ্লাস, এইটুকু, আবার ফটোতে বড়, ভিডিওতে বড় দেখাচ্ছে, এইটুকু। ডাক্তারই বলেছিলেন আমাকে এটা, কারণ আমি মদ খাওয়া সহ্য করতে পারতাম না, দেখা গন্ধ এইসব সহ্য করতে পারতাম না, দিয়ে ডাক্তারবাবু, আমার ডাক্তারবাবু তো খুব ভালো ছিলেন, অভিভাবক ছিলেন আমার, শুধু ডাক্তার ছিলেন না, তিনি আমার অভিভাবক ছিলেন। তো উনি আমাকে বলেছিলেন যে এইটা উনিই বলেছিলেন যে মদ খাওয়া খারাপ নয়, তো ভালো, রোজ যদি কেউ খেতে পারে খুব ভালো, তার কোনো দিন রোগ হবে না। একটা নামও বলেছিলেন, ভুলে গেছি আমি এখন। তো কোনো দিন কোনো রোগ হবে না তার, সর্দি কাশি হাঁচি, হার্টের রোগ, কি বলে ওই কিডনির এখন তো কিডনি অনেক সমস্যা হচ্ছে, কিডনির সমস্যা হবে না, খুবই কম। বলছে যে এরকমভাবে যদি কেউ খায় তাহলে সে একমাত্র তার ওই বয়সজনিত কারণে মারা যাবে, আর নাইলে অ্যাক্সিডেন্টে যদি মারা যায় তাহলে মারা যাবে, এতটাই ভালো, সমস্ত শরীরকে ভীষণ স্ট্রং রাখে, মেন্টালিও স্ট্রংনেস, মেন্টাল খুব বেড়ে যায়। কিন্তু মাপ আছে তার একটা, সে গ্লাস ভর্তি খেয়ে নিলাম, আর একবার খেলাম তো ব্যাস 10 বার খাচ্ছি, আর তারপরে ওইটাকে ফুর্তি করছি, আর হেলে দুলে চলছি, আর কী যে বকছি তার ঠিক নাই, বা অন্যান্য বাড়িতে আবার চিৎকার চেঁচামেচি হেন তেন, ভদ্রলোকরা চিৎকার করে না,
ভদ্রলোকরা বাড়িতে গিয়ে শুয়ে পড়ে, মুখোশ পরা যারা। আর যাদের মুখোশ থাকে না তারা চিৎকার চেঁচামেচি লাঠি ছোটা তুলে, এগুলো তো বাজে লাগে না, এগুলো তো বাজে প্রবৃত্তি। সবই করো কিন্তু লিমিট রেখে করো। এখন বিয়ে বাড়িতেও মদ খাচ্ছে, দিওয়ালিতে মদ খাচ্ছে, দুর্গাপূজায় মদ খাচ্ছে, সবেতেই একটা মদের আসর চলে। এবার মদের আসর ঠিক আছে, অনেক দিন পর দেখা হয়েছে, খাও। তাহলে সব মাতাল হয়ে আর কোনো হুঁশ থাকছে না, তার মারতে ছুটছে ওকে, ঝাপাঝাপি করছে, মানে বেলাল্লাপনা যাকে বলে সেই বেলাল্লাপনায় নেমে আসছে। এটাই নাকি তাদের মজা। আমার তো মাথায় ঢোকে না এটা কোন ধরনের মজা। এইটাকে যদি মজা বলা হয় তাহলে ঈশ্বর পাওয়ার যে আনন্দ, যে মজা, সেই মজা যে কি মজা, যে আমি কিছু করবও না, আমি চাইবও না, আমার কোনো মানে চাইবো না, না চাওয়াটাও একটা আলাদাই ইয়ে থাকবে। আমার কোনো কি বলবো যে আমার কোনো মানে চাপ নেই মাথার উপর, আমার কোনো চাপই নেই মাথার উপর, এইরকমভাবে থাকা, এইরকম আনন্দে থাকা। সবাই দেখি কি সিরিয়াস লাইফে, কি সিরিয়াস, কিন্তু কেউই সিরিয়াস, কেউ অ্যাকচুয়াল সিরিয়াস নয়। সবাই ভাবছে আমরা বড় হয়ে গেছি, ছেলে মেয়ে হয়ে গেছে, তারা এখন একটু কেউ স্কুলে যাচ্ছে, এ হচ্ছে, আমরা মা বাবা বিশাল বড়। কেউ বড় হয়নি। আমি যে এই যে যত আমি লোক দেখছি চারিদিকে, আমার চারিদিকে যত আমি লোক দেখছি, আমার দেখে না হাসি পায়। আমি ট্রেনে যেতে যেতে মাঝে মাঝে নিজের মনে হাসতে থাকি, গল্প শুনে হাসতে থাকি যে এরা কী বাচ্চার মতো গল্প করছে। বয়স হবে 50-এর কাছাকাছি, তাদের বয়স হবে 40 থেকে 50-এর কাছাকাছি বয়স হবে, সব এমন গল্প করছে, হাসি পাচ্ছে, মনে হচ্ছে কোনো বাচ্চা 9-10 বছরের ছেলেমেয়েরা গল্প করছে বোধহয়, সে পুরুষই বলো আর মহিলাই বলো। তার কারণ তাদের কোনো মোটিভেশন নেই, তাদের কোনো তারা লাইফটাকে ইন্টারেস্টিং করে তুলতে পারছে না। তারা ওই শাড়ি, জামা, গয়না, গাড়ি, বৈভব, যেটা এক কথায় যেটাকে বলে বৈভবে নিয়ে পড়ে আছে। বৈভব নিয়ে পড়ে, তার বৈভব তো কোনো ম্যাটারই করে না। মানুষ জন্মের সঙ্গে মানুষের বৈভবের কোনো মানে মিলই নেই। সে দুধে যদি সর্ষের তেল মেশানো হয় যা হবে, দুধ আর সর্ষের তেলের তো কোনো সলিউশন হয় না, কোনো হয় না, ডিসলভ হবে না দুধের মধ্যে সর্ষের তেল, যা একটা ঘ্যাঁটন হবে ওইটা। তো ভাবা উচিত সবার, তাহলে জীবনটা ভালো হবে। আর প্রত্যেকটা যদি জীবন এরকম ভালো হতে হতে যায়, তাহলে তো সমাজ ভালো হয়ে যাবে, রাজ্য ভালো হয়ে যাবে, দেশ ভালো হয়ে যাবে। দেশের কথা ভাবতে হবে না অমনি করে। আমি নিজে ভালো হলে আমার দেশ ভালো হয়ে যাবে। আমি ভালো, ও ভালো, 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 সবাই একটা মানে ওই সঠিক পথে যদি চলছি আমরা একই লাইনে, তাহলে ভালো হয়ে যাবে সব। আমি কিছুই করছি না, আমরা কিচ্ছু করছি না, সব হয়ে যাচ্ছে। ল অফ অ্যাট্রাকশান, সব হয়ে যাচ্ছে, আপনা আপনি হচ্ছে। যদি সায়েন্স বলেন, আপনারা তো আবার অনেকে আছেন ঈশ্বর মানেন না, তা সায়েন্স, ল অফ অ্যাট্রাকশান, সব হয়ে যাচ্ছে আপনা আপনি। আপনি ডিজায়ার করুন আর না করুন, হয়ে যাবে। আপনি যে গঠনগত, মানে আপনি যেভাবে, আপনার যা গঠন, আপনার মানসিক যা গঠন, সেই অনুযায়ী হবে। অর্থাৎ আপনি যেটা চাইবেন সেটাই হয়ে যাবে। আপনি যদি দূর ভাল লাগে না, দূর ভাল লাগে না, দূর ভাল লাগে না, আপনার লাইফে দেখবেন চারিদিকে যা ঘটছে ভাল লাগে না, ভাল লাগার মতোই ঘটনা। আর বাহ, এটা আচ্ছা ঠিক আছে, চলো পাশ কাটিয়ে যাও, পাশ কাটিয়ে যাও। যদি খারাপ তো আসবেই লাইফে, সবাই তো সমান নয়, হাতের 5 আঙুল তো সমান নয়। কেউ আনখাই ঝগড়া করবে, কেউ আনখাই গাল দিয়ে যাবে, কেউ আনখাই আরও কিছু করবে, চিৎকার চেঁচামেচি করবে। তোমাকে সেগুলোকে পাশ কাটিয়ে চলে যায়, কি ছাড়ো, চলো এগো, এইভাবে চলতে হবে। এইভাবে চললে হবে যে একটা সুন্দর জীবন পাওয়া যাবে। এটাই বা কজন পায় একটা সুন্দর জীবন?
জানি না কতটা বোঝাতে পারলাম। নিজেদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন। ডিজায়ার, নিজস্ব যে বৈভবের ডিজায়ার, সেই ডিজায়ার না থাকলে কিন্তু ফিয়ারও থাকবে, ভয়ও থাকবে। ওটা না, ওটা পেলেও ভয় থাকবে, ওটা না পাওয়ারও ভয় থাকবে। তাই কিছু না করে ছেড়ে দাও, দেখো না কি হয়। পরীক্ষা করেই দেখুন না কেউ আমাকে, আমি যে বলছি। কিচ্ছু চাইতে হবে না, কিছু করতে হবে না। আপনি যা করছেন সেটা শুধু ঠিক সুন্দরভাবে করুন, সুষ্ঠুভাবে। আপনি অফিসে যাচ্ছেন, অফিসের কাজটা সুন্দরভাবে করে, যেমন করার আনন্দে থাকুন, হাসতে গাইতে কাজ করুন, চলে আসুন, আবার কাজে যান। যা যা করার আপনার সেই সেই ইয়েটা আবার ঘরে এসে যা করার করলেন, হেসে গিয়ে করলেন, থাকুন, ঘুমিয়ে পড়ুন, আবার উঠুন পরের দিন। বেড়াতে যান, আঁকুন, যা করার সুন্দরভাবে করুন, সুষ্ঠুভাবে করুন। আর একটা সুন্দর ইচ্ছে রাখুন যে আমার মৃত্যুটা যেন ঠিক হয়। কারণ ওই মৃত্যুটায় পৌঁছতে গেলেই তো এই জীবনটার মধ্যে দিয়েই পৌঁছতে হবে। তখন তো আপনি যদি একটা ইউনিভার্সের কাছে চান যে আমার মৃত্যুটা যেন ওই রকম হয়, একটা দুর্দান্ত সুন্দর মৃত্যু হয়, তাহলে তো আপনার জীবনটাকেও এমনিই ওই দিকেই বাঁকিয়ে দেবে। আপনার চারপাশে মানে যেন সেই ফুলের গাছ ইয়ে হয়ে থাকবে, উদ্যান হয়ে থাকবে সবসময়। জীবনটা এরকম হয়ে থাকবে, তখন আর কাউকে ওরকম ডাকতে হবে না আপনাকে, চলো একটু কোম্পানি দাও। কেন দেবে ভাই কেউ তোমাকে? কি একবার হর্তাকর্তা তুমি, ইউনিভার্সেই তোমার তো, আমাকেও যেমন পাঠিয়েছে তোমাকেও পাঠিয়েছে। তুমি তোমার ওই লোভী ডিজায়ার নিয়ে কিছু বাড়ি গাড়ি করেছো, তো কী হয়েছে? তাতে বয়ে গেছে, ইউনিভার্সের বয়ে গেছে। তোমাদের 4টে গাড়ি আছে, তো ইউনিভার্সের কি বয়ে গেছে? যারা ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড তাদেরও বয়ে গেছে। তোমার 4টে বাড়ি, তো 4টে গাড়ি, তোমার হাঁড়ির মতন মুখ, রোজ মানে বাথরুম গেলে পরিষ্কার হয় না, সেটা ভেবে দেখেছো? তো সেই জন্য নিজেকে মোটিভেট করতে হবে সঠিক পথে, মৃত্যুর পথে। মৃত্যুর কথা ভাবতে হবে, একটা সুন্দর মৃত্যু, এটাই চাই। আর ডিজায়ার আর ফিয়ারকে ভাঙতে হবে। এই দুটোকে না ভাঙতে পারলে জীবন সুন্দর হবে না। আর নানান রকম সমস্যা, নানান রকম একটুতেই টেনশান। সে গালে ব্রণ হলে যেমন টেনশন হয়, এত গালে ব্রণ কেন, টেনশান। পেট খারাপ হচ্ছে তাতে টেনশান, এরকম আর কি। আজকে এটুকুই থাক, চললাম। আবার পরে নতুন করে বা এটা নিয়েই বলবো আবার। এটা তো একটু তো হয় না, এইটুকুটুকু কথায় কিছুই হয় না। ভিডিও দিচ্ছি, ভাল লাগছে বকতে আমার। দেখি মানুষজনদের খুব মনটা খারাপই হয়ে যায়। আমি সবসময় চাই যে আমার চারপাশে যেন, চাইছি তো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে যখন আমি সেই মৃত্যুর দরজায় পৌঁছবো, তখন দেখা যাবে আমার চারপাশে শুধু ভালো লোক, শুধু ভালো লোক। ওই ফুলের উদ্যানের মধ্যে দিয়ে আমি যাব, এটা আমি জানি হবে, ঠিক হবে। চললাম আমি এখন, গুড নাইট। হোলি হে, হ্যাপি হোলি। আমি কিন্তু খেলিনি, আমার যা শরীর খারাপ, আমি আর কি হোলি খেলবো। আর হোলি খেলার সেরকম ক্লোজ কেউ না থাকলে মজা আসে না ঠিক। বেশ অনেকজন থাকবে, সেই দিন তো চলে গেছে, অনেকজন থাকার জায়গাটা আর নেই। আর এখন আর ভালোও লাগে না খেলতে। আবার সেই চান করতে হবে, চান করো, ঝাড় দাও, পরিষ্কার করো, সমস্যা, কুড়েমি লাগে। যাই হোক, সবাই ভালো থাকবে, আনন্দে থাকো। ওই যে হোলির আনন্দটা, ওই আনন্দটাই নিয়ে থাকো, আনন্দটার মধ্যে ডুবে ডুবে থাকো। দেখো কত আনন্দ আরও আসবে, যত আনন্দ চাইবে তত আনন্দ আসবে। দারুণ ব্যাপার এই আনন্দটা, বুঝতে তো পারছো না তোমরা, আনন্দ পাওনি কেউ।
আনন্দ পাও, দেখবে কি আনন্দের জীবন। চলো টাটা, আবার আসবো ভক্তিমে মারতে, চললাম।